আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আহ সবাই আমার সালাম নিবেন, আর হচ্ছে আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু বলবেন। আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে সবাই বলবেন। আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম সালাম। উম, একটু কষ্ট করে যদি বলতেন যে আসলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের যে টপিকসটা, বাংলাদেশের কৃষি শিল্প, দুইটা টপিকস, বিশাল বড় বড় দুইটা টপিকস। তবে আমরা দুইটা শেষ করতে পারবো না, আমরা হচ্ছে একটা টপিক শেষ করব। সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি। হ্যাঁ, এটা আমরা শেষ করব। আর শিল্পটা হচ্ছে আমাদের আরেকটা ক্লাস। শিল্পটাই বিশাল একটা টপিকস। ওই শিল্পর ক্লাসটাই একদিনে শেষ করাটা অনেক টাফ হয়ে যায়, বিশাল বড় টপিকস। তো আমরা চেষ্টা করব আজকে আমরা কৃষিটা কমপ্লিট করার জন্য, কারণ কৃষি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সবসময় আসে পরীক্ষায়। বিশেষ করে বড় বড় পরীক্ষাগুলোতে, যেগুলো নবম গ্রেডের পরীক্ষা, দশম গ্রেডের, ওইগুলোতে তো সবসময় কৃষি থেকে প্রশ্ন থাকেই। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব আজকে কৃষিটা কমপ্লিট করার জন্য। আপনারা আমার সাথে থাকবেন। আর একটু যদি মাঝে মাঝে একটু কমেন্টস করেন, আমি যদি কিছু জানতে চাই, যদি আপনারা কমেন্টস করেন, তাহলে ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হবে। আমার জন্য ক্লাস নিতে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে? যেহেতু আমাদের এটা স্টুডিও, আমাদের সামনে কোনো স্টুডেন্ট নেই, তার মানে হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে একটু যদি আমার সাথে ইন্টারেক্টিভ ভাবে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে? এবং আপনাদেরও ক্লাসটা বোরিং লাগবে না তেমন একটা। যদিও ক্লাসটা আজকে পুরোটাই মুখস্থ নির্ভর, বাংলাদেশের কৃষি বোঝানোর মতো তেমন বেশি কিছু নেই। জাস্ট হচ্ছে আমি ইনফরমেশন দিব, আপনারা ইনফরমেশন লিখবেন, এতটুকুই। আসলে আজকের ক্লাসে যে আমি যে কোনো মানে ইতিহাস বলবো বা কোনো কিছু আপনাকে বুঝাবো, আসলে বোঝানোর মতো তেমন কিছুই নেই। এগুলো যে কোনো বইয়ে আছে, যে কোনো ইয়াতে আছে, রিসোর্স অভাব নেই অনলাইনে। ঠিক আছে? তো যাই হোক, আমরা যদি শুরু করে চলেন, আমাদের আজকের টপিক হচ্ছে বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি। আচ্ছা, জুম ক্লাস প্রবলেম হয়। আচ্ছা, জুম ক্লাস যদি প্রবলেম হয়, তাহলে আপনারা এই জিনিসটা, আসলে এটা তো আমরা ম্যানেজ করি না, এটা হচ্ছে আমাদের অফিস থেকে ম্যানেজ করে ওনারা। আপনাদের যদি এটা সমস্যা হয়, একটু তাদেরকে একটু জানাবেন। আমাদের কর্তৃপক্ষ যারা আছে, যারা এগুলো সমন্বয় করে, তাদেরকে যদি একটু জানান। আজকে না, আজকে এখন জানানোর দরকার নেই, আজকে যেহেতু আমরা ক্লাসে চলেই আসছি, কারণ এটা রেডি করতেও একটু সময় লাগে। যেহেতু আজকে আমরা চলে আসছি, আজকে ক্লাসটা করেন, এরপরে ফ্রি টাইমে হচ্ছে আপনারা, যখন আপনাদের কোনো ইয়া থাকবে না, কাজ থাকবে না, ক্লাস থাকবে না, ওই টাইমে হচ্ছে আপনারা একটু নক দিবেন। সবাই পার্সোনালি যদি একটু একটু নক দেন, যে আমাদের এই ক্লাসটাতে আপনারা যেখানে ভালো হয়, তো যদি ফেসবুক গ্রুপে নিলে ভালো হয়, আপনি সেভাবে বলবেন সবাইকে। সবাই যদি একটু বলেন, তাহলে হয়তো ওনারা এটা বিবেচনা করে দেখবে। ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের, যেহেতু আমরা কৃষি নিয়ে পড়তেছি, বাংলাদেশের প্রথম কৃষি মন্ত্রীর নাম কি ছিল? আপনারা যদি একটু বলতেন। এখানে আমাদের প্রায় 50 জনের মতো মনে হয় আছে। আমি ঠিক সংখ্যাটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ, বসেন। তো আপনাদের প্রথম কৃষি মন্ত্রীর নাম কি? আপনারা যদি কেউ একটু বলতেন, বাংলাদেশের প্রথম কৃষি মন্ত্রীর নাম। আচ্ছা, এটা হয়তো ওনারা বিবেচনা করে দেখবে। যদি সবার যদি এই সমস্যা হয়, আপনারা অবশ্যই তাদেরকে জানাবেন, তারা এটা বিবেচনা করবে। আজকে আমরা ক্লাসটা করি, কারণ আজকে যেহেতু আমরা চলে আসছি, আমরা আজকে আর মানে এটা নিয়ে ইয়া না করলেই হবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, এবার আসেন। তো আমি বলছিলাম, বাংলাদেশের প্রথম কৃষি মন্ত্রী, বাংলাদেশের প্রথম কৃষি মন্ত্রী, একজন বলেছে না, বাংলাদেশের বলেছি আমি। ঠিক আছে?
বাংলাদেশের প্রথম কৃষিমন্ত্রী আমি অ্যান্সার পাচ্ছি না, আমি অপেক্ষা করছি আপনাদের। বঙ্গবন্ধু বলেছে একজন, মামুনুর রশিদ ভাই বলেছে, মতিয়া চৌধুরী, তারা তো রিসেন্টলি কিছুদিন আগের কৃষিমন্ত্রী ছিলেন, ঠিক আছে। কিন্তু আমি বলছি একেবারে আমাদের আরেকটু হিন্টস দিই আপনাদেরকে। আমাদের বাংলাদেশের যে প্রথম সরকার সেটা ছিল মুজিবনগর সরকার, আর এই মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রী কে ছিলেন, এবার একটু বলেন। ভেরি গুড, এটা হচ্ছে কার নাম ভাই? নামটা তো চলে গেল, দেখতে পারলাম না। যাই হোক, বাংলাদেশের প্রথম কৃষি মন্ত্রী, ওনার নাম হচ্ছে AHM। বাংলাদেশের প্রথম কৃষি মন্ত্রী AHM কামারুজ্জামান। AHM কামারুজ্জামান, উনি হচ্ছে প্রথম কৃষি মন্ত্রী, ঠিক আছে। কারণ আমাদের মুজিবনগর সরকার গঠনের পরে উনি কিন্তু কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমাদের কামারুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষি মন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে ছিলেন হচ্ছে আমাদের AHM কামারুজ্জামান, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমাদের কৃষি দিবস, এটা পরীক্ষা আসে, আমাদের কৃষি দিবস কবে? যেহেতু আমরা কৃষি নিয়ে পড়ছি, কৃষি দিবসটা কবে আমাদের? রাইট, পহেলা অগ্রহায়ণ, অথবা আমরা যদি ইংরেজি মাসের, সেটা হচ্ছে 15ই নভেম্বর হচ্ছে আমাদের কৃষি দিবস। 15ই নভেম্বর আমাদের কৃষি দিবস, অথবা পহেলা অগ্রহায়ণ, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু কৃষি সম্পর্কিত কিছু ইনস্টিটিউট, যেহেতু আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আসে, বিভিন্ন ধান গবেষণা ইনস্টিটিউট, গম গবেষণা ইনস্টিটিউট, এইগুলো সাধারণত পরীক্ষা আসে, আমরা বিভিন্ন ইনস্টিটিউটের নাম জানবো কৃষি সম্পর্কিত। জি বলেন। আচ্ছা, এখানে আমার কাছে তো ইয়ে নেই, আহ আচ্ছা, তাহলে কৃষি গবেষণা আমরা কয়েকটা ইনস্টিটিউটের নাম দেখব। যেমন প্রথম যদি দেখি আমরা, ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, এটা কোথায় আছে? ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, এটা আছে হচ্ছে আমাদের, না, ইক্ষু হচ্ছে ঈশ্বরদী, পাবনা। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদীতে। তারপরে যদি আমরা আসি, চা গবেষণা ইনস্টিটিউট, চা গবেষণা ইনস্টিটিউট, চা গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল, সিলেটের শ্রীমঙ্গল, সিলেট, চা গবেষণা ইনস্টিটিউট। তারপর আসেন, আমরা যদি দেখি আমাদের পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট, পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট, পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট, মনে রাখবেন, পশু সম্পদ বললে সম্পদ, তার পাশে চামড়া গবেষণা ইনস্টিটিউট, এই দুইটা একটু লিখে নেন। চামড়া বলেন পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট, দুইটাই হচ্ছে আমাদের সাভারে, সাভার, ঢাকা। চামড়া এবং পশু সম্পদ দুইটাই হচ্ছে সাভার, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন রেশম গবেষণা ইনস্টিটিউট, রেশম রেশম গবেষণা ইনস্টিটিউট, সেটা হচ্ছে রাজশাহীতে। রেশম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে আমাদের রাজশাহীতে। তারপর আসেন
রেশমের পরে যদি আমরা দেখি মশলা গবেষণা ইনস্টিটিউট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মশলা গবেষণা ইনস্টিটিউট, এটা পরীক্ষা আসে, অনেকবার এসেছে মশলা যেটা। তাহলে মশলা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে আমাদের শিবগঞ্জ, বগুড়া। শিবগঞ্জ, বগুড়াতে হচ্ছে আমাদের মশলা গবেষণা ইনস্টিটিউট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখব ডাল গবেষণা ইনস্টিটিউট। এই যে ইক্ষুর পাশে যদি আপনি ডাল লিখে রাখেন, এই দুইটাই কিন্তু আমাদের ঈশ্বরদী, পাবনাতে। ইক্ষু এবং ডাল দুইটাই হচ্ছে আমাদের ঈশ্বরদী অথবা পাবনার ঈশ্বরদীতে। ঠিক আছে, এই দুইটা মনে রাখবেন। তারপরে আসেন আমরা যদি যাই আমরা এবার দেখব আমাদের কৃষিতে বিজ্ঞানীদের অবদান। আচ্ছা, এটা আমি একটু সময় দিচ্ছি, একটা স্ক্রিনশট নিবেন এখান থেকে, সবাই একটা স্ক্রিনশট নিবেন, আমি একটু সময় দিচ্ছি, এরপরে আমরা চলে যাব পরের ইয়াতে। আচ্ছা, এবার আসেন আমরা কৃষিতে আমাদের বিজ্ঞানীদের অবদান। এখান থেকে একটা মাঝে মাঝে প্রশ্ন করতে করতে দেখা যায়, যেমন দেখেন এখান থেকে যে প্রশ্নটা আসে পরীক্ষায় সেটা হচ্ছে, যেমন দেখেন যে আমাদের এই যে ছত্রাক, তারপরে পাটের জিনোম, ছত্রাক, তারপরে হচ্ছে পাটের জিনোম, তারপরে হচ্ছে রাবারের জিনোম, তারপরে ব্যাকটেরিয়া, এগুলোর জীবন রহস্য উন্মোচন করেছেন, ওনার নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। জিনোম মানে জিন রহস্য, জিনগত রহস্য উন্মোচন করেছেন, ওনার নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। ঠিক আছে। পাটের জিনোম, রাবার, ব্যাকটেরিয়া, পেঁপে, এগুলোর জিন রহস্য বা জিনোম উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম। ঠিক আছে। এরপরে আসেন, তারপরে যদি আমরা দেখি যে আমাদের একটা তন্তু আছে যেটার নাম হচ্ছে জুটন, খুবই আরামদায়ক একটা তন্তু জুটন, যেখানে আমাদের 70% থাকে পাট দিয়ে তৈরি, প্লাস হচ্ছে 30% হচ্ছে তুলা দিয়ে তৈরি এই জুটন। এটা পরীক্ষা আসে যে জুটন কে আবিষ্কার করেন। ঠিক আছে। আচ্ছা, এখানে বলে আগের ক্লাস রেকর্ড ক্লাসগুলো পাবো কিভাবে, দেখেন একটু উপরে দেখেন একটা মেসেজ দেওয়া হয়েছে, এখান থেকে ওনারা বলে দিছে যে আপনার রেকর্ডিং দেখতে সমস্যা হলে যোগাযোগ করেন। নাম্বারটা দেওয়া আছে 01901519509, অথবা হোয়াটসঅ্যাপ করেন 01846882503। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আপনি হয়তো সমাধান পেয়ে যাবেন, কারণ ওনারা হচ্ছে এখানে যোগাযোগ করতে বলেছে যদি আপনার কোনো সমস্যা হয়, রেকর্ডিং দেখতে যদি কোনো সমস্যা হয়। তাহলে জুটন আবিষ্কার করেন কে? জুটন মানে হচ্ছে একটা আরামদায়ক তন্তু। ঠিক আছে, আমরা যে কাপ পরিধান করি ওইরকম আরামদায়ক তন্তু হচ্ছে জুটন, যেটা আবিষ্কার করা হচ্ছে ডক্টর সিদ্দিকুল্লাহ। ওনার নাম হচ্ছে ডক্টর সিদ্দিকুল্লাহ। ডক্টর সিদ্দিকুল্লাহ। এরপরে আসেন আরেকটা আমরা দেখবো সোনালী ব্যাগ। এটা বর্তমানে এটা নিয়ে কথা হচ্ছে, সোনালী ব্যাগ, যেটা হচ্ছে আমাদের পাটের অর্থাৎ পলির বিকল্প হিসেবে যেটা আবিষ্কার হয়েছে, এবং এটা কিন্তু রিসেন্টলি এটা ভালো মানে সাড়া পাওয়া যাচ্ছে। তাহলে সোনালী ব্যাগ, এই সোনালী ব্যাগের আবিষ্কারক হচ্ছে ডক্টর মোবারক আহমেদ খান। ডক্টর মোবারক আহমেদ খান। ডক্টর মোবারক আহমেদ খান সোনালী ব্যাগের আবিষ্কারক, এবং এইটার
রিসেন্ট সবচেয়ে মানে সম্প্রতি এটা হচ্ছে সবচেয়ে বেশি, যেহেতু কথাবার্তা হচ্ছে এখন যদি আসে পরীক্ষায় এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সোনালী ব্যাগ আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আছে, আপনারা জানেন যে পরিবেশ, উনি হচ্ছে পরিবেশ সংক্রান্ত একটা, হ্যাঁ, রিজওয়ানা খাতুন। তো উনি হচ্ছে এই পলি ব্যাগ নিষিদ্ধ করার ব্যাপারে একটা স্টেপ নিয়েছিলেন, এবং যদি পলি ব্যাগ নিষিদ্ধ হয় তখন কিন্তু এই সোনালী ব্যাগ ছাড়া আর কোনো গতি নেই, ঠিক আছে। এবং এটা রিসেন্টলি আমাদের এটা নিয়ে কিন্তু উৎপাদন অলরেডি শুরু হয়ে গেছে, পাট দিয়ে তৈরি। এগুলো নরমালি দেখতে আপনার পলি ব্যাগের মতোই, টেকসই এরকমই, ঠিক আছে। সবকিছু এগুলোর মধ্যে হবে। তো এই কারণে যদি এখন থেকে কোশ্চেন আসে তাহলে এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, সবচেয়ে বেশি। আচ্ছা, এরপরে আসেন আমরা এখন যে চার্টটা দিব পরীক্ষা, আসলে এই চার্টটা থেকে প্রশ্ন, আসলে কৃষি থেকে প্রশ্ন হলে এখন আমি একটা চার্ট পড়াবো, এটা থেকেই সাধারণত প্রশ্ন হয়। সেটা হচ্ছে বিভিন্ন ফসলের উন্নত জাত, তো ওইগুলা থেকে সাধারণত প্রশ্ন হয়। এবার হেডলাইন দিব আমরা ফসলের উন্নত জাত। জি, না না, ওনার কোনো অবদান নেই। উনি তো জাস্ট হচ্ছে একটা স্টেপ নিয়েছে যে এটা নিষিদ্ধ করার ব্যাপারে, কিন্তু এটা আবিষ্কার তো করেছে এই লোকটা, আবিষ্কারক তো হচ্ছে উনি, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম ফসলের উন্নত জাত, যেমন ফসলের উন্নত জাতের মধ্যে এই যে দেখেন ভুট্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভুট্টার উন্নত জাত। ভুট্টার উন্নত জাত যদি আমরা দেখি, বর্ণালী, তারপরে শুভ্র, তারপরে হচ্ছে মোহর, উত্তরণ, এগুলো হচ্ছে ভুট্টার উন্নত জাত। মোহর, তারপরে উত্তরণ, এগুলো হচ্ছে আমাদের ভুট্টার উন্নত জাত। তারপরে আসেন আচ্ছা, আপনার যে কোনো সমস্যা আপনার উপরে নাম্বার দেওয়া আছে আমাদের অফিসিয়াল, ওই যে দেখেন ওনারা এখান থেকে নাম্বার দিয়ে দিয়েছে। এক ভাই কমেন্টস করেছেন যে আসলে এগুলা এখন থেকে কি এখানেই হবে নাকি ফেসবুক গ্রুপে হবে। তো এই যে সংক্রান্ত যত ইয়া আছে এগুলো একটু কষ্ট করে যদি ওই মেসেজ ইয়ার মধ্যে দেন, লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি আরেকটু ইয়া করে লিখছি, বর্ণালী, শুভ্র, মোহর, উত্তরণ। আচ্ছা আচ্ছা, বড় এই যে এখন দেখেন তো ঠিক আছে কিনা, এখন লেখা বোঝা যাচ্ছে কিনা একটু দেখেন তো ভাইয়া, এখন লেখা বোঝা যাচ্ছে কিনা দেখেন তো। আচ্ছা, এরপর তামাকের উন্নত জাত যদি আমরা দেখি, তামাকের উন্নত জাত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সুমাত্রা, আরেকটা হচ্ছে ম্যানিলা, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, কিন্তু রাজধানী ছাড়া, এটা হচ্ছে তামাকের উন্নত জাত, ঠিক আছে। মুখস্থ করার টেকনিক দেন, মুখস্থ করার টেকনিক মুখস্থ করতে করতে এটা ভুলে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন তামাকের পরে আমরা যদি দেখি গমের উন্নত জাত, গমের উন্নত জাত হচ্ছে বলাকা, দোয়েল, পাখি ছাড়া দোয়েল হচ্ছে আমাদের গমের উন্নত জাত, খেয়াল রাখতে হবে। বলাকা, দোয়েল, অগ্রণী, তারপরে আকবর, বলাকা, দোয়েল, অগ্রণী, আকবর, তারপরে হচ্ছে কাঞ্চন, এইগুলো হচ্ছে আমাদের গমের উন্নত জাত। আকবর, গমের উন্নত জাতের মধ্যে গৌরব মনে হয় নেই, ঠিক আছে। সোনালিকা আছে, আকবর আছে, এগুলো হচ্ছে গমের উন্নত জাত, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আমরা তারপরে দেখব, গম দেখার পরে আমরা দেখবো হচ্ছে আলুর ক্ষেত্রে
হ্যাঁ, আলু হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড আর হচ্ছে কার্ডিনাল, কার্ডিনাল। এটা হচ্ছে ডায়মন্ড আর হচ্ছে কার্ডিনাল। ডায়মন্ড আর হচ্ছে কার্ডিনাল। আচ্ছা, আপনি আগের রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবেন সেটার জন্য তো মানে আমি বলছি যে আপনার যে কোনো সমস্যা যেটাই হোক, এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দেখেন, এখানে বলছে দেখেন ক্লাস রুটিন, তারপরে হচ্ছে রেকর্ডিং দেখতে সমস্যা, এরকম যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনি হচ্ছে এখানে যোগাযোগ করতে বলেছে, ঠিক আছে? আপনি এখানে একটু যোগাযোগ করেন না ভাই, তো যোগাযোগ করলে ওনারা দেখবেন আপনাকে এই কোশ্চেনটা যদি এখানে না করে আপনি যদি ওনাদের কাছে করেন তাহলে দেখবেন ওরা একটা সলিউশন দিয়ে দিয়েছে আপনাকে, ঠিক আছে? তখন তো বুঝতে পারবেন যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, আপনি কেন দেখতে পাচ্ছেন না বা কি কারণে এই আর ঝামেলাটা হচ্ছে, এই জিনিসগুলো। আচ্ছা, এরপর আসেন, আমরা আলু দেখছিলাম, ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, কুফরি, এগুলো হচ্ছে আলুর উন্নত জাত। এরপর আসেন আমরা যদি দেখি আলুর পরে আমরা দেখব হচ্ছে আমের উন্নত জাত, আম। দেখেন আমের যে উন্নত জাত এগুলো আমরা সবাই মোটামুটি জানি, বেশিরভাগই আমরা জানি। একটা নাম শুধু আমাদের মনে রাখবো, সেটা হচ্ছে মহানন্দা, নদী ছাড়া মহানন্দা, এটা হচ্ছে আমের উন্নত জাত, নদী ছাড়া মহানন্দা, এটা হচ্ছে আমের উন্নত জাত। এছাড়া আমি যদি বলি যে মোহনভোগ, আমরা জানি না ভাই, ল্যাংরাম সম্পর্কে শুনেছি না আমরা, এগুলো কিন্তু আমরা শুনেছি। তারপর যদি আমি বলি গোপাল ভোগ, আমরুপালি, হারিয়াভাঙ্গা, শুনেছি না ভাই, এগুলো মোটামুটি বাজারে আমরা দেখি। তো এটাই সাধারণত পরীক্ষা আসে যে নদী ছাড়া মহানন্দা এটা কিসের জাত, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের আমের উন্নত জাত, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন তরমুজের উন্নত জাত, তরমুজ, তরমুজের উন্নত জাত হচ্ছে পদ্মা, আর হচ্ছে মধুবালা, এই দুইটা হচ্ছে আমাদের তরমুজের উন্নত জাত। এর মধ্যে মনে রাখবেন এই যে পদ্মা যে তরমুজের জাতটা, এটা হচ্ছে ওই যে আমাদের বর্তমানে হলুদ জাতের যে তরমুজটা আছে, হলুদ জাতের তরমুজ, এটা নিয়ে পরীক্ষা কোশ্চেন আসে। হলুদ জাতের তরমুজটা হচ্ছে আমাদের বাজারে এখন দেখবেন হলুদ জাতের যে এক ধরনের ছোট তরমুজ বের হয়েছে, এটা হচ্ছে আমাদের এই পদ্মা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, তারপরে আমরা যদি দেখি তরমুজের পরে, তরমুজের পরে আমরা দেখব হচ্ছে আমাদের তুলার উন্নত জাত, তুলা খুবই ইম্পর্টেন্ট, তুলাটা খুবই ইম্পর্টেন্ট, তুলা, তুলার উন্নত জাতের মধ্যে আমাদের রূপালী, ডেলফোস, দুইটা হচ্ছে তুলার উন্নত জাত, রূপালী, ডেলফোস, এই দুইটা হচ্ছে তুলার উন্নত জাত। তারপর আসেন টমেটোর উন্নত জাত যদি দেখি আমরা, টমেটো, ঝুমকা, তারপরে বাহার, বাহার, মানিক, রতন, ঝুমকা, বাহার, মানিক, রতন, ঠিক আছে? তারপরে আসেন আমরা যেহেতু টমেটো পড়ছি, অপূর্ব, তারপরে সিঁদুর, শ্রাবণী, অপূর্ব, তারপরে হচ্ছে সিঁদুর, শ্রাবণী, এই শ্রাবণী হচ্ছে আমাদের টমেটোর উন্নত জাত। এরপরে আসেন আমরা সর্বশেষ আরেকটা দেখব, সেটা হচ্ছে আমাদের ধানের উন্নত জাত, ধান, ধানের উন্নত জাত। ধানের উন্নত জাতের মধ্যে আছে ইরাটম, আছে ইরাটম হচ্ছে ধানের উন্নত জাত, ইরাটম,
তারপরে হীরাদান, হীরা। তারপরে আছে ব্রিশাইল, ব্রিশাইল এটাও ধানের উন্নত জাত। তারপরে প্রগতি আছে, আশা আছে, মুক্তা আছে, প্রগতি, তারপরে আশা, মুক্তা, এগুলো হচ্ছে আমাদের ধানের উন্নত জাত। এই যে চারটা বেসিক্যালি পরীক্ষায় যে কোশ্চেন হয়, চাকরি পরীক্ষা সাধারণত এই চারটা থেকে প্রশ্ন হয়। এই চারটা ভালো করে, যত ভালো করে শেখা যায়, যত ভালো করে শিখবেন, ধরেই নিতে পারেন কৃষি থেকে প্রশ্ন হলে আপনার এখান থেকে একটা মার্কস আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, পরীক্ষায় যত প্রশ্ন হয় কৃষি সম্পর্কিত বেশিরভাগ প্রশ্ন এই চারটা থেকে হয়। তো এইটা একটু ভালো করে কয়েকবার করে পড়ে ফেললে হয়ে গেল। ঠিক আছে, চলেন আমরা একটু কনফিউশন ক্লিয়ার করি। এখানে কিছু কনফিউশন, এখানে এই কনফিউশন থেকেও প্রশ্ন আসে। দেখেন প্রশ্নগুলো কিভাবে হয়। যেমন দেখেন, একটা হচ্ছে পাখি ছাড়া বলাকা দোয়েল, পাখি ছাড়া বলাকা আর হচ্ছে দোয়েল, এটা কিসের জাত? আমরা জানি এটা হচ্ছে আমাদের গমের উন্নত জাত হচ্ছে পাখি ছাড়া বলাকা দোয়েল। আচ্ছা, পাখি ছাড়া আরেকটা আছে, পাখি ছাড়া ময়না, এটা কিসের জাত? এটা হচ্ছে ধানের উন্নত জাত। ধানের উন্নত জাত হচ্ছে ময়না। আমরা যদি দেখি নদী ছাড়া, নদী ছাড়া মহানন্দা, এটা কিসের জাত? একটু আগে লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের আম। ও আচ্ছা আচ্ছা, কলার উন্নত জাতটা আমি মিস করেছি। হ্যাঁ, কলার উন্নত জাতটা লাগবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি কলার উন্নত জাত। আচ্ছা আমি উপরে লিখে দিচ্ছি কলার উন্নত জাত। হ্যাঁ, এটাও পরীক্ষা আসে, কলা। আচ্ছা, কলার মধ্যে অগ্নিশ্বর আছে, কানাইবাসী আছে, অগ্নিশ্বর, তারপরে কানাইবাসী, তারপরে আছে পিঠ জবা, তারপরে সিঙ্গাপুরি, এগুলো হচ্ছে আমাদের অমৃত সাগর, সিঙ্গাপুরি, অমৃত সাগর। আরেকটা হচ্ছে সিঙ্গাপুরি। এগুলো হচ্ছে আমাদের কলার উন্নত জাত। জি, কানাইবাসী, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, আরেকটা আছে মোহনবাসী। ঠিক আছে, মোহনবাসী। আর এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন এইভাবে আসে, বলা হয়ে থাকে পাখি ছাড়া দোয়েল, এটা কিসের জাত? অপশনে থাকবে কলা, মরিচ, তরমুজ, টমেটো, এরকম থাকবে, গম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে গমের উন্নত জাত। প্রশ্ন আসে পাখি ছাড়া ময়না, এটা কিসের জাত? প্রশ্ন আসে নদী ছাড়া মহানন্দা, এটা কিসের জাত? তার মানে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, পিঠ জবা। ও এটা ইয়া পড়ে গেছে না, জবা। মোহনবাসী। আচ্ছা, এরপর আসেন আমরা যদি দেখি নদী ছাড়া আমরা মহানন্দা দেখেছি, আরেকটা হচ্ছে নদী ছাড়া, নদী ছাড়া যমুনা কিসের জাত? যমুনা, এটা হচ্ছে আমাদের মরিচের উন্নত জাত, মরিচ। আরেকটা আছে নদী ছাড়া, নদী ছাড়া পদ্মা কিসের জাত? পদ্মা, তরমুজ, হলুদ রঙের যে তরমুজ, তরমুজের উন্নত জাত হচ্ছে নদী ছাড়া পদ্মা। এরপর আসেন আমরা যদি দেখি রাজধানী ছাড়া, রাজধানী ছাড়া, রাজধানী ছাড়া ম্যানিলা কিসের জাত? ম্যানিলা, সুমাত্রা ম্যানিলা। আমরা জানি ম্যানিলা হচ্ছে ফিলিপাইনের রাজধানী, তাই না?
তাহলে রাজধানী ছাড়া ম্যানিলা এটা কিসের জাত? এটা হচ্ছে তামাকের উন্নত জাত। তামাক, রাইট। ঠিক আছে, এরপর আসেন আবার যদি বলে যে এই যে সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, তাহলে যদি বলে দ্বীপ ছাড়া, দ্বীপ ছাড়া সুমাত্রা কিসের জাত? সুমাত্রা এটা কিসের জাত? এটাও তামাকের উন্নত জাত। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন আমাদের মোটামুটি এগুলো শেষ। আমরা এরপরে দেখবো ফসল উৎপাদনে বাংলাদেশের অবস্থান। ফসল উৎপাদনে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ আমরা কোন ফসল উৎপাদনে প্রথম, কোনটাতে দ্বিতীয়, কোনটাতে তৃতীয়, আমাদের মোটামুটি এইগুলা জানলেই হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। যেমন সবচেয়ে বেশি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটা যদি আমরা জানি আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমরা দেখেন আমরা কিন্তু বিশ্বে পাট রপ্তানিতে প্রথম। আমরা 1 নাম্বার প্রথম দেখতেছি আগে, আমরা কোন কোনগুলোতে প্রথম। আমরা প্রথম যদি লিখি যে প্রথম আমরা কোন কোনগুলোতে, পাট রপ্তানি, হ্যাঁ পাট রপ্তানিতে প্রথম। তারপরে আমরা ইলিশ উৎপাদনে প্রথম। আমরা বিশ্বে, বাংলাদেশে কিন্তু ইলিশ উৎপাদন হয় সবচেয়ে বেশি। আমরা ইলিশ উৎপাদনে হচ্ছে প্রথম। কম দামে খাইতে পারি না, এটা আমাদের ম্যানেজমেন্টের সমস্যা। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের ইলিশ, যে পদ্মার যে ইলিশ, এই পদ্মার ইলিশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু ইলিশ, পদ্মার ইলিশ, বুঝছেন? এবং সবচেয়ে বেশি আমরা উৎপাদনও করি এটা। কিন্তু হয়তো আমাদের ম্যানেজমেন্টের সমস্যার কারণে আমরা আসলে নিজেরা পাই না, জিনিসটা ঠিকঠাক মতো আমরা পাই না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন আমরা ফসলের জাত উদ্ভাবন। এই যে দেখেন এত এত জাত, আমরা কিন্তু এগুলো আমাদের নিজেদের উদ্ভাবন করা জাত। তাহলে ফসলের জাত উদ্ভাবনে আমরা প্রথম। ফসলের জাত উদ্ভাবনে আমরা প্রথম, এগুলাতে আমরা প্রথম। এরপর আসেন আমরা দ্বিতীয় কোনগুলোতে, আমরা দ্বিতীয়। পাট উৎপাদনে আমরা দ্বিতীয়। পাট উৎপাদনে, পাট রপ্তানি ছিল আগেরটা, রপ্তানি মানে আমরা বেশি পরিমাণ রপ্তানি করি। আর আমাদের উৎপাদনে আমাদের চেয়ে এগিয়ে আছে হচ্ছে ভারত। ভারত হচ্ছে আমাদের চেয়ে বেশি পাট উৎপাদন করে। ঠিক আছে, হ্যাঁ, এই কারণে আমাদের রপ্তানিতে হচ্ছে আমরা প্রথম, উৎপাদনে আমরা দ্বিতীয়। আমরা তৃতীয়টা যদি দেখি, তৃতীয় অবস্থান, এটা আমি তিনটা জানলেই হবে। তৃতীয়, তৃতীয়র মধ্যে দেখেন আমরা মিঠা পানির মাছ, তারপরে ধান, তারপরে সবজি, এগুলো উৎপাদনে হচ্ছে আমরা তৃতীয়। আমরা ধান উৎপাদনে তৃতীয়। ধান আমাদের আগে ভারত, তার আগে হচ্ছে মানে 1 নাম্বার আছে চীন, তার মানে আমরা ধানে হচ্ছে তৃতীয়। আমরা হচ্ছে সবজি উৎপাদনে তৃতীয়। হ্যাঁ, ওই যে মাছ, মাছ উৎপাদনেও হচ্ছে আমরা তৃতীয়। একই কোশ্চেন বারবার বলতেছেন স্যার, রেকর্ড ক্লাস কিভাবে পাবো? আমি মনে হয় এর আগে অনেকবার বলেছি ভাই। আর ওই যে উপরে দেখেন একটা মেসেজও দেওয়া আছে। ঠিক আছে, মেসেজও কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, ক্লাস রুটিন, রেকর্ডিং, এগুলো দেখতে হলে আপনাকে এইখানে যোগাযোগ করতে বলা হচ্ছে। আচ্ছা, তার মানে এইগুলোতে হচ্ছে আমরা তৃতীয়। ঠিক আছে, আমাদের এই তিনটা জানলেই হবে মোটামুটি। আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট টপিকস, সেটা হচ্ছে উৎপাদনের শীর্ষ জেলা। আমরা এবার দেখবো হচ্ছে উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, কোন জেলায় বেশি উৎপাদন হয়।
উৎপাদনে শীর্ষ জেলা। আমি যদি বলি ধান কোন জেলায় বেশি উৎপাদন হয়? ধান কেউ কি জানেন? আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনারা একটু বলেন তো ভাইয়া, ধান কোন জেলায় বেশি উৎপাদন হয়? ধানটা বাংলাদেশের কোন জেলায়? হ্যাঁ, ভেরি গুড, ময়মনসিং। আকলিমা আক্তার, তারপরে হচ্ছে শিউলি আক্তার, শাহনাজ আক্তার, ভুল হয়েছে আপনার। রাজ্জাকুল ইসলাম, ভেরি গুড। তার মানে হচ্ছে ধান হচ্ছে ময়মনসিংহে বেশি, ময়মনসিং। আচ্ছা, এবার বলেন তো গম কোন জেলায় বেশি উৎপাদন হয়? গমটা দেখি তো, এটা নিয়ে বিতর্ক আছে একটু। হ্যাঁ, তার মানে গম উৎপাদন। এবার বলেন। রাজ্জাকুল ইসলাম, ভুল হয়েছে আপনার। হ্যাঁ, নাজনী নীল, আপনারটা ঠিক হয়েছে। আচ্ছা, তার মানে এই যে দেখেন অনেকেই ভুল বলতেছে। দিনাজপুর হচ্ছে গম উৎপাদনের শীর্ষ জেলা, হচ্ছে দিনাজপুর, নট ঠাকুরগাঁও। ঠিক আছে? হ্যাঁ, রুটির ঝুড়ি হচ্ছে ঠাকুরগাঁও, কিন্তু মানে ওই ঠাকুরগাঁতে এই চাল কল, গমের কল বেশি, কল মানে যেগুলোতে গম ভাঙানো হয়, চাল ভাঙানো হয়, এই চাল কল বেশি, গম কল বেশি হচ্ছে আপনার ইয়াতে, আমাদের ঠাকুরগাঁতে। এই কারণে ওইখানে রুটির ঝুড়ি বলা হয় ওইটাকে। কিন্তু উৎপাদনের শীর্ষ কিন্তু দেখেন, আমরা গবেষণা ইনস্টিটিউটে দেখেছিলাম, গম গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের নসিপুর লিখে দিয়েছিলাম মনে হয়, দিনাজপুর গম গবেষণা ইনস্টিটিউট লিখে দিয়েছিলাম না? ওইটা কিন্তু দিনাজপুরে ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে গম হচ্ছে দিনাজপুরে। এবার আসেন আমরা যদি দেখি, বলেন তো তামাক উৎপাদন হয় বেশি কোথায়? তামাক না, তামাক রংপুর। ঠিক আছে? এরপরে আসেন, এবার বলেন পাট, বাংলাদেশের শ্রেষ্ঠ পাট বলয় কোনটাকে বলা হয়? পাট, রাইট, এটা ঠিক আছে। পাট উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। ফরিদপুরকে বাংলাদেশের শ্রেষ্ঠ পাট বলয় বলা হয়, এখানে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়। ঠিক আছে? পাটের সময় কেউ যদি দক্ষিণবঙ্গের দিকে যান, অর্থাৎ খুলনার দিকে বা ইয়ার দিকে, গোপালগঞ্জের দিকে যান, ও গোপালগঞ্জ হচ্ছে ফরিদপুর পার হইয়া যেতে হয় আর কি। একেবারে দেখবেন যে গাড়ি যাচ্ছে, মানে প্রায় ঘন্টাখানেক গাড়ি যাবে এবং পুরোটাই হচ্ছে পাট, খালি শুধু পাট দেখতে পাবেন আর কিছুই না রাস্তার পাশে। এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ পাট বলে বলা হয় এই ফরিদপুরকে। ঠিক আছে? এবার বলেন আলু উৎপাদন হয় কোন জেলায় বেশি? আলু, এটা তো পারার কথা, খুবই ইজি একটা প্রশ্ন। আলু উৎপাদন, রাইট, বগুড়া। তার মানে আলু হচ্ছে বগুড়াতে। এবার বলেন তো, আমরা যদি বলি আনারস উৎপাদন হয় কোন জেলায় বেশি? আনারস কোন জেলায় বেশি হয়? না, আনারস, বলেন। না, সঠিক আনসার আসতেছে না। আনারস হচ্ছে সিলেট। ঠিক আছে? তার মানে সিলেট। আচ্ছা, এরপরে আসেন আমরা যদি দেখি, বলেন তো আম উৎপাদন হয় কোন জেলায় বেশি? আম না, বর্তমানে চাপাই নবাবগঞ্জ, রাইট। আম হচ্ছে চাপাই নবাবগঞ্জ, রাইট। হ্যাঁ, ভেরি গুড। তারপর আসেন আমের পরে আমরা যদি চা দেখি, চা বলেন কোন জায়গায় বেশি উৎপাদন হয়? চা মৌলভীবাজারে হচ্ছে আমাদের চা বেশি হয়। ঠিক আছে? এবার বলেন তুলা উৎপাদন হয় কোন জেলায় বেশি? তুলা যশোর, তুলা হচ্ছে যশোর। লিচু উৎপাদন হয় কোন জেলায় বেশি ভাইয়া? লিচু দিনাজপুর। এগুলো মনে রাখলেই হবে আমাদের, রাইট। এবার আসেন উৎপাদনের শীর্ষ জেলা দেখলাম, আমরা এবার দেখবো হচ্ছে আমাদের
কিছু ইয়া সম্পর্কে আমরা জানবো সরাসরি, যেমন ধান থেকে আমরা কিছু গবেষণা ইনস্টিটিউটের ইয়া দেখি। যেমন আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউট, আমরা মৎস্য সম্পদ সম্পর্কে জানবো। মৎস্য, আপনারা জানেন যে বাংলাদেশের মৎস্য আইনে, বাংলাদেশের মৎস্য আইনে 30 সেন্টিমিটার এর কম পোনা ধরা নিষিদ্ধ, মাছ ধরা হচ্ছে নিষিদ্ধ। এটা মনে রাখতে হবে, 23 সেন্টিমিটারের ছোট, ঠিক আছে, মাছ ধরা হচ্ছে নিষিদ্ধ। মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস আমাদের মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস কোনটা জানেন? আমাদের সবচেয়ে বড় বিল কোনটা বাংলাদেশের? চলন বিল। এটাই হচ্ছে মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস, চলন বিল। সবচেয়ে বড় উৎস হচ্ছে চলন বিল। সামুদ্রিক মাছ ধরার জন্য বিখ্যাত, সামুদ্রিক মাছ ধরার জন্য বিখ্যাত, এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ। সামুদ্রিক মাছ ধরার জন্য বিখ্যাত। এরপর আসেন মাছ ও শুটকির জন্য বিখ্যাত, মাছ ও শুটকির জন্য বিখ্যাত, মাছ ও শুটকির জন্য বিখ্যাত। এটা হচ্ছে দুবলার চর, দুবলার চর। তাহলে দুবলার চর কোথায় আছে এটা? না, কেউ কি বলতে পারবেন? অনলাইনে যারা আছেন একটু বলেন তো, দুবলার চর এই জায়গাটা কোথায় আছে? দেখি তো, কাছাকাছি। হ্যাঁ, শাহিদুল, ঢাকা, শাহিদুল ইসলাম, ধন্যবাদ। মৃত্যুঞ্জয়, ধন্যবাদ, আপনাদেরটা সঠিক আনসার হয়েছে। তার মানে রাজ্জাকুল ইসলাম ভাই ভুল হয়েছে, আবু তালেব ভাই ভুল হয়েছে, নোয়াখালী না। তাহলে দুবলার চর হচ্ছে আমাদের সুন্দরবনের দক্ষিণে একটা জায়গা আছে, যেটাকে বলছি আমরা দুবলার চর। তার মানে এটা হচ্ছে আমাদের সুন্দরবনে, সুন্দরবন। এটা কোনো না কোনো একটা পরীক্ষা এসেছিল, দুবলার চর কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের সুন্দরবনে। একটু সার্চ দিয়ে দেখেন তো ভাই, দুবলার চর কোথায় আছে, অনলাইনে একটু সার্চ দেন তো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা পরের এটাতে যাই, সেটা হচ্ছে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রজনন কেন্দ্র, একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী, হালদা নদী। দেখেন, বাংলাদেশে একটা নদী আছে যেটার উৎপত্তিও বাংলাদেশে, শেষও বাংলাদেশ, সমাপ্তিও বাংলাদেশে। ওই নদীটার নাম কি জানেন? বাংলাদেশ। তার মানে যা এটা যেহেতু পড়াচ্ছে তাহলে এটাই হবে নাকি, এরকম ভাই? নাকি জানা আছে কোনটা? হ্যাঁ, এইটাই। তার মানে বাংলাদেশে একমাত্র, মানে বাংলাদেশি উৎপত্তি, বাংলাদেশের সমাপ্তি যে নদীটা, এটার নাম হচ্ছে এই হালদা নদী। তাহলে এটা হবে বাংলাদেশেই উৎপত্তি এবং বাংলাদেশেই সমাপ্তি। এটাও পরীক্ষায় আসে।
হ্যাঁ হ্যাঁ, সমাপ্তি। এটা হচ্ছে আমাদের হালদা নদী, যেটা হচ্ছে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। রাইট। আচ্ছা, এরপরে আসেন আমরা চলে যাব এই যে মৎস্য থেকে আমাদের বড় ধরনের একটা কনফিউশন ক্রিয়েট হয় মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এটা নিয়ে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলেন তো এটা কোথায় আছে? না, এই যে দেখছেন ঝামেলা হচ্ছে এখানে, একটু ঝামেলায় পড়ি আমরা। মৎস্য গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় আছে একটু বলেন তো, অনলাইনে যারা আছেন ভাইয়া। মৎস্য গবেষণা ইনস্টিটিউট, আকলিমা শিকদার, ভেরি গুড। চুলি আক্তার, জুলেখা ইসলাম, আপনাদের সবার আনসার সঠিক হয়েছে। তার মানে রুহুল আমিন ভাই, ভেরি গুড। তার মানে হচ্ছে হ্যাঁ, সবার আনসার সঠিক। তার মানে মৎস্য গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। তার মানে ময়মনসিংহ এর মধ্যে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে ময়মনসিংহ। এটা অবস্থান অবস্থান হচ্ছে ময়মনসিংহ। এবং এইটার আন্ডারে কিন্তু আরো 5টা প্রতিষ্ঠান আছে। আওতাধীন প্রতিষ্ঠান আমি একটু লিখে দিচ্ছি। আওতাধীন প্রতিষ্ঠান হচ্ছে যেগুলো নিয়ে আসলে আমাদের ঝামেলা হয় প্রতিষ্ঠান। এই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আন্ডারে 5টা প্রতিষ্ঠান আছে। যেমন একটা হচ্ছে নদীর মাছ, যেটা আপনি বলছেন যে মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে আপনি, একটা আছে নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট, একটা হচ্ছে সামুদ্রিক মাছ গবেষণা ইনস্টিটিউট, একটা আছে লোনা পানির মাছ গবেষণা ইনস্টিটিউট। বুঝছেন তো? মানে আমরা ওইটার সাথে গোলায় ফেলি সবসময়। তাহলে যদি বলে নদীর মাছ, যেমন এই 5টা প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে নদীর মাছ, নদীর মৎস্য গবেষণা, বলেন তো এটা কোথায় আছে? এটা হওয়ার কথা সবার, এটা আমরা সবাই জানি মোটামুটি। নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় আছে বলেন তো ভাইয়া? রাজ্জাকুল ইসলাম, ভেরি গুড। তার মানে হচ্ছে আমাদের চাঁদপুর। নদীর মাছ বললে চাঁদপুর, ঠিক আছে? নদীর মাছ বললে হচ্ছে চাঁদপুর। চাঁদপুর, এটা হচ্ছে নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট। যদি বলে স্বাদু পানির মাছ গবেষণা ইনস্টিটিউট, স্বাদু পানির মাছ বা মৎস্য গবেষণা ইনস্টিটিউট, স্বাদু পানির মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এটা কোথায় আছে দেখি। এটা কয়জনে পারে আমি এটা একটু দেখতে চাই, একটু বলেন। স্বাদু পানির মৎস্য গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় আছে বলেন তো একটু দেখি। স্বাদু পানির মৎস্য গবেষণা ইনস্টিটিউট, না দেখে না সার্চ দিয়ে, ঠিক আছে? কোনো ইয়া করা যাবে না, চিটিং করা যাবে না কিন্তু, ঠিক আছে? এবার দেখি কে পারে। স্বাদু পানির মৎস্য গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় আছে? আচ্ছা আচ্ছা, যাক, এই যে আমার এখানে স্টুডেন্টরা সবাই লয়াল, মাশাআল্লাহ। একজন সরাসরি লিখছে জানি না স্যার। আচ্ছা, এই যে ভালো। তার মানে স্বাদু পানির যদি মাছ বলে এটা হবে আমাদের ময়মনসিংহ, ঠিক আছে? স্বাদু পানির মৎস্য গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ। এবারে যেটা বলবো, যেখানে আমরা 2টা লিখেছি, এই আওতাধীন প্রতিষ্ঠান কিন্তু 5টা। এবার যদি বলে সামুদ্রিক মাছ গবেষণা ইনস্টিটিউট এটা কোথায়? একটা নদীর মাছ, একটা সামুদ্রিক মাছ, একটা স্বাদু পানির মাছ, খেয়াল রাখেন। তাহলে সামুদ্রিক, এটা পারবেন সবাই। সামুদ্রিক মাছ গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় আছে? রাইট, এই যে দেখেন হয়ে গেছে উত্তর। তার মানে যদি বলে সামুদ্রিক মাছ গবেষণা ইনস্টিটিউট সেটা হবে কক্সবাজার। যেহেতু সমুদ্র ওইখানে, তার মানে আমাদের সামুদ্রিক মাছ গবেষণা ইনস্টিটিউট বললে সেটা হবে কক্সবাজার। এবার যদি বলে লোনা পানির মাছ গবেষণা ইনস্টিটিউট, দেখেন লোনা পানির মৎস্য গবেষণা
ইনস্টিটিউট, এটা কোথায় আছে? খেয়াল করেন লোনাপানি বাংলাদেশের কোন অঞ্চলে আছে? হ্যাঁ দেখছেন, তার মানে না আলিয়া আফিয়া ইকরা ভুল হয়েছে আপনার ভাইয়া। কেমনে প্রশ্ন বানায় হ্যাঁ? না ভুল হয়েছে, অ্যান্সার আমি এখনো সঠিক অ্যান্সার পাইনি। যদি বলে লোনা পানি, লোনা পানি বললে কোনটা হবে? বাংলাদেশের লোনা পানি বললে কোন জায়গাটা? আমি অফলাইন থেকে সঠিক অ্যান্সার পেয়ে গিয়েছি অলরেডি, কিন্তু অনলাইন থেকে পাইনি, এটা দুঃখজনক। আমার এখানে 50 জনেরও বেশি স্টুডেন্ট আছেন। আর লোনা পানি তো কক্সবাজারে নাই ভাই। হ্যাঁ আচ্ছা, মামুনুর রশিদ সঠিক অ্যান্সার দিয়েছেন, এটা হবে হচ্ছে খুলনা। যদি বলে লোনা পানির মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এটা হবে আমাদের খুলনা। এইবার দেখেন আপনাদের যেটাতে ঝামেলা হচ্ছে, যেটা আপনাদের ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে যে বাগেরহাটের সাথে মিলিয়ে ফেলতেছেন, সেটা হচ্ছে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট। চিংড়ি গবেষণা ইনস্টিটিউট, এটাও তো মাছ, তো এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের আওতাধীন। ঠিক আছে, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন ইনস্টিটিউট চিংড়ি গবেষণা ইনস্টিটিউট। বলেন তো এটা কোথায় আছে? এটা একটু বলেন তো ভাইয়া, এটা কোথায় আছে? চিংড়ি গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ এইটা হচ্ছে সবার। তার মানে এটা হচ্ছে আমাদের বাগেরহাট জেলা, তার মানে বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাগেরহাট জেলা। ঠিক আছে, তারপরে আসেন আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেখলাম আমরা। আমরা এবার একটু চিংড়ি সম্পর্কে জানি, কারণ চিংড়ি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। চিংড়ি, তাহলে আমি আবারও বলছি, যদি বলে নদীর মাছ তাহলে চাঁদপুর, যদি বলে সমুদ্রের মাছ গবেষণা ইনস্টিটিউট তাহলে কক্সবাজার, যদি বলে স্বাদু পানির মাছ তাহলে ময়মনসিংহ, যদি বলে লোনা পানির মাছ সেটা খুলনা, যদি বলে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট তাহলে সেটা হবে বাগেরহাট। এই পাঁচটাই হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন প্রতিষ্ঠান। আর যেটা মৎস্য গবেষণা ইনস্টিটিউট বললে শুধু মৎস্য, তাহলে সেটা কোথায় হবে? ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ওইখানে হচ্ছে আমাদের এটার মানে হেড অফিস। ঠিক আছে, হেডকোয়ার্টার। এবার আসেন চিংড়ি। আপনারা জানেন যে এক সময় কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস ছিল হচ্ছে এই চিংড়ি। ঠিক আছে, পাট আর চিংড়ি এই দুইটা ছিল 80-র দশকে আমাদের বৈদেশিক মুদ্রার মেইন উৎস, মেইন সোর্স। ঠিক আছে, যেটা আমরা এখন এই জায়গাটা দখল করেছে হচ্ছে পোশাক। আমরা এখন পোশাকে কিন্তু আমরা এই ইয়াটা অর্জন করেছি। যাই হোক, এই চিংড়ি আপনারা জানেন যে লোনা পানিতে যেই চিংড়ি উৎপাদন হয় সেটার নাম হচ্ছে বাগদা চিংড়ি। লোনা পানিতে উৎপাদিত চিংড়ি বাগদা, যেটাকে ইংলিশে শ্রিম বলা হয়, SHRIMP। আর স্বাদু পানিতে উৎপাদিত চিংড়ি, যেটা স্বাদু পানিতে উৎপাদিত চিংড়ি, সেটা হচ্ছে আমাদের গলদা চিংড়ি। গলদা চিংড়ি, ঠিক আছে, গলদা চিংড়ি যেটাকে প্রন বলা হয়, PRAWN। তারপরে চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড। জি, ওই যে স্বাদু পানি মিঠা পানি একই, ঠিক আছে। তাহলে চিংড়িকে বলা হয় হচ্ছে হোয়াইট গোল্ড, সাদা সোনা। ঠিক আছে, চিংড়িকে বলা হয় হচ্ছে হোয়াইট গোল্ড। আচ্ছা, তারপরে এই যে দেখেন, এই চিংড়ি চাষের জন্য খুলনা সিটিকে একটা নামে ডাকা হয়, সেটা কি জানেন? আচ্ছা, চিংড়ি বেশি উৎপাদন হয় কোথায়? বাংলাদেশে কোন জেলায়?
চিংড়ি গবেষণা ইনস্টিটিউট দেখেছি আমরা বাগেরহাটে, কিন্তু চিংড়ি উৎপাদন হয় সবচেয়ে বেশি খুলনা জেলায়। চিংড়ি বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদন হয় হচ্ছে একদম হচ্ছে আমেরিকা। ও লেখাগুলো কি এখনো আমি কিন্তু বড় করে লিখতেছি, আপনাদের স্ক্রিনে দেখেন তো, এ কারণে দেখে মনে হচ্ছে আমি ছোট করে লিখতেছি, আসলে আমি অনেক বড় করে লিখতেছি। আচ্ছা, যেটা বলছিলাম, এই চিংড়ি চাষের জন্য খুলনা জেলাকে খুলনা জেলাকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়। বাংলাদেশের কুয়েত সিটি। আমরা চিংড়ির পরে আমরা যাব হচ্ছে প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ, আমাকে 1 মিনিট সময় দিবেন, আজান দিচ্ছে, আমি একটু 1 মিনিট পরে কন্টিনিউ করি। আসেন, এরপর আমরা যদি দেখি, আমরা প্রাণী সম্পদ দেখব। প্রাণী সম্পদ থেকে দুই একটা তথ্য আমাদের জানলেই হবে, খুব একটা বেশি আসে না। আমরা বেসিক্যালি আমাদের যে চার্টটা প্রথমে লিখে দিয়েছি, ওই চার্টটা থেকেই সাধারণত প্রশ্ন আসে, কৃষি থেকে প্রশ্ন আসলে। আচ্ছা, আমরা এই প্রাণীদের মধ্যে একটা মনে রাখবো যে আমাদের যে কুষ্টিয়া জেলার যে বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল, ব্ল্যাক বেঙ্গল, এই ছাগল কে কুষ্টিয়া গ্রেড নামে ডাকা হয়, কুষ্টিয়া গ্রেড। তারপর আসেন আমাদের দেশের বৃহত্তম গোচারণ ভূমি, বৃহত্তম হ্যাঁ,
এটা হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলায়। পিডিএফ আকারে পাওয়া যাবে? পিডিএফ তো লাগে না, আমরা তো লিখে দিচ্ছি ভাইয়া। এখানে তো মোটামুটি সবই লিখে দিচ্ছি। এই লেখাগুলো আপনি যদি এখন লিখতে পারেন, আমরা তো অনেক সময় দিয়ে লিখতেছি, তার মানে আপনি চাইলে লিখে নিতে পারেন। যদি লিখতে না পারেন, পরবর্তীতে রেকর্ড দেখেও আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বসলে আপনি কিন্তু লেখাটা শেষ করে ফেলতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, বাথান হচ্ছে সিরাজগঞ্জে। আচ্ছা, এরপর আসেন আমাদের গবাদি পশুর প্রথম ভ্রূণ বদল করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। গবাদি পশুর প্রথম ভ্রূণ বদল করা হয় 1995 সালের 5 মে। 1995 সালের 5 মে। প্রথম দুইটা, এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। প্রথম লাইনটা ব্ল্যাক বেঙ্গল, ঠিক আছে? ব্ল্যাক বেঙ্গল যে ছাগল, ওইটাকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। কুষ্টিয়া গ্রেড, ঠিক আছে? কুষ্টিয়া গ্রেড। তারপরে দেশের বৃহত্তম গো চারণ ভূমি বা বাথান, বাথান এটা হচ্ছে সিরাজগঞ্জে। ঠিক আছে ভাইয়া? দেশের বৃহত্তম গো চারণ ভূমি অথবা বাথান, এটা আছে হচ্ছে সিরাজগঞ্জে। পরেরটা হচ্ছে যে গবাদি পশুর প্রথম ভ্রূণ বদল করা হয়, এটা হচ্ছে 1995 সালের 5 মে। ঠিক আছে? 1995 সালের 5 মে। আচ্ছা, আমরা আরো টুকটাক কিছু জিনিস আমরা শিখবো কৃষি সম্পর্কিত। যেমন দেখেন, একটা হচ্ছে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র, কেন্দ্রীয় গো প্রজনন খামার, গো প্রজনন খামার, এটা আছে হচ্ছে আমাদের সাভার, ঢাকার সাভারে। কেন্দ্রীয়, হ্যাঁ রাইট, গো প্রজনন খামার হচ্ছে সাভারে। তারপরে কুমির প্রজনন কেন্দ্র, কুমির প্রজনন কেন্দ্র এটা কোথায় আছে? কুমির, কুমির প্রজনন কেন্দ্র তো চিড়িয়াখানার ভেতরে না, ওইখানে তো জাস্ট দু একটা এমনি দেখতে পাই আমরা। কুমির প্রজনন কেন্দ্র এটা কোথায় আছে বলেন তো ভাইয়া? তারপরে কি লেখা বুঝতে সমস্যা হচ্ছে না? আচ্ছা, আমি উপরে লিখছি। আর লেখা না ভাই, এই একটা সমস্যা। না, অনেকে বুঝতে সমস্যা হচ্ছে। কুমির প্রজনন কেন্দ্র এটা কোথায় আছে? কুমির প্রজনন কেন্দ্র, সঠিক অ্যান্সার এখনো পাইনি আমি কারো কাছ থেকে। এটা হচ্ছে ভালুকা, ময়মনসিংহ। তারপরে হরিণ প্রজনন কেন্দ্র, হরিণ প্রজনন কেন্দ্র হরিণ প্রজনন কেন্দ্র, না হরিণ খুলনায় না। সুন্দরবন দেখে খুলনার কথা বললে হবে না, ঠিক আছে? প্রজনন কেন্দ্র এটা হচ্ছে ডুলাহাজরা, চকরিয়া, কক্সবাজার। ঠিক আছে? ডুলাহাজরা, চকরিয়া, কক্সবাজার। চকরিয়া, কক্সবাজার, রাইট।
তারপরে আসেন মহিষ প্রজনন কেন্দ্র। এইটা আপনারা পারবেন, অনেকে অ্যান্সার দিয়েছেন। মহিষ প্রজনন কেন্দ্র এটা কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু চেষ্টা করছি বর্ণগুলো আর একটু স্পষ্ট করে লেখার জন্য। না, এবার তো আপনারা উল্টা দিকে যাচ্ছেন। আচ্ছা, এটা আছে একজন, এটা হয়েছে মহিষ হচ্ছে আমাদের বাগেরহাটে, ঠিক আছে? এটা হচ্ছে বাগেরহাট। বাগেরহাটে মহিষ প্রজনন কেন্দ্র হচ্ছে বাগেরহাটে। তারপর আসেন আমাদের এখান থেকে আরেকটা শেষ তথ্য, সেটা হচ্ছে দেশের প্রথম গাধা প্রতিপালন কেন্দ্র। প্রথম গাধা, বলেন তো প্রথম গাধা প্রতিপালন কেন্দ্র কোথায় আছে একটু বলেন তো। গাধা প্রতিপালন কেন্দ্র আমি বললে তো, যদি আমার মনে যেটা আসতেছে এটা বললে আপনারা সবাই কষ্ট পাবেন। না না, তাকে ওইটা না বলি, আসলটাই বলি। প্রথম গাধা প্রতিপালন কেন্দ্র এটা হচ্ছে আমাদের রাঙ্গামাটি জেলায়, ঠিক আছে? আচ্ছা, আমি সর্বশেষ কৃষি সম্পর্কিত আরেকটা জিনিস দিব, যেটা পরীক্ষা আসে বিভিন্ন, দেখবেন কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন বিএডিসি, তারপরে হচ্ছে ব্রি যেটাকে বলি আমরা, বাড়ি, এগুলো পরীক্ষা আসে, যেগুলো কোথায় আছে, এবং ফুল মিনিং গুলো, বিশেষ করে ছোটখাটো পরীক্ষা ফুল মিনিং গুলো সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? একজন বলছে প্রত্যেক বাড়ির ছেলে, এই যে আমার মনের কথাটা বলছে সাবিহা সুলতানা। আমি এটা বলতে চাচ্ছিলাম, যাই না, আমি বলতে চাই নাই, মানে হচ্ছে যে উনি বলছে আমাদের জব মেডিসিনের ক্লাসরুম, ঠিক আছে? আচ্ছা, কৃষি মন্ত্রণালয়ের কিছু দপ্তর আছে, এগুলো আমরা একটু লিখবো। কৃষি সম্পর্কিত দপ্তর, কৃষি সম্পর্কিত দপ্তর, যেমন দেখেন ডিএই, ডিএই এটার ফুল মিনিংটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ, এ দিয়ে হচ্ছে এগ্রিকালচার, এগ্রিকালচার এক্সটেনশন, SION এক্সটেনশন, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অধিদপ্তর। এটা কোথায় আছে? ডিএই কোথায় আছে? এটা আছে হচ্ছে আমাদের ফার্ম গেট, ঢাকা, ফার্ম গেট ঢাকা, ডিএই, জি, খামারবাড়ি ফার্ম গেট ঢাকা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন বিএডিসি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি আসে। বিএডিসি এটা ফুল মিনিংটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার মানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এরা যেটা করে সাধারণত বীজ উৎপাদন করা, তারপরে বীজ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, এই সংক্রান্ত যত কাজ আছে সব কাজ করে এই বিএডিসি, এই প্রতিষ্ঠানটা। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো এরা হচ্ছে, এদের অবস্থান এটা হচ্ছে আমাদের ঢাকার দিলকুশাতে, অবস্থান হচ্ছে দিলকুশা, ঢাকা। এই প্রতিষ্ঠানটা নিয়ে প্রশ্ন বেশি আসে সাধারণত। এটার মধ্যে স্টার হবে 3টা স্টার, বিএডিসি। তারপরে আরেকটা আছে প্রাইমারিতে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট টাইম এভাবে হওয়ার কথাবার্তা চলতেছে, যদিও এখনো ফাইনাল হয় নাই, তবে এভাবে হবে সাধারণত। এর পরের পরীক্ষাগুলো এভাবে হবে, প্রিলি লিখিত হবে, কারণ প্রচুর পরিমাণে ইয়া হচ্ছে, স্ক্যাম হচ্ছে, বুঝছেন? তো এই কারণে এটা করতে পারে, এবং এটা সম্ভাবনা সবচেয়ে বেশি এখন। ঠিক আছে, কারণ দুর্নীতি এড়ানোর জন্য এছাড়া আপনার আর কোনো বুদ্ধি নেই। কারণ মানুষজন যেভাবে আন্দোলনে নামে, এই যে সরকার চাইলেও তো এখন যে তাদেরকে আপনার 6500 জনকে যে বাদ দিয়েছিল, অবশ্যই এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি পেয়েছে দেখে বাদ দিয়েছিল। কিন্তু এখন সবাই যখন রাস্তায় নামছে, এর মধ্যে ভালো আছে, অনেকে মেধায় টিকছে। হ্যাঁ, এখন এটা যে বাদ দিয়েছে, এখন যেহেতু সবাইকে আপনার বাদ দিয়ে দিল, তার মানে কি সবাই এখন রাস্তায় নামছে। এখন যেহেতু আবার মেনে নিছে, তার মানে কি যারা দুর্নীতি করছে তারাও পেয়ে গেল, পার পেয়ে গেল এখান থেকে। ঠিক আছে, এখন ওইটা ভেরিফাই করাটা খুবই টাফ। ইয়ার জন্য হয়তো তাদের জন্য এটা ইয়া ছিল, ওইভাবে লিমিটেশন ছিল দেখে নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরও দেখেন, তারপরও কিন্তু ইয়া করতে, শনাক্ত করতে পারে না। তার মানে কি ওদের হাত অনেক ইয়া আছে, ঠিক আছে, এই কারণে ইয়া করতে পারে নাই। যাই হোক, এই জিনিস ঠেকানোর জন্য এছাড়া লিখিত ছাড়া আর কোনো বুদ্ধি নেই। কারণ প্রিলিতে আপনার ওই খালি ইয়া দাগাইয়া এখানে পাশ করানোর অনেক সুন্দর সিস্টেম, অনেকের ইয়া আছে, স্মার্ট সিস্টেম, যেগুলো মানুষ কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আসেন তারপরে দেখি আমরা বিএআরসি। বিএআরসি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কর্পোরেশন, বাংলাদেশ রিসার্চ গবেষণা, রিসার্চ কাউন্সিল, এটা হবে কাউন্সিল। তার মানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বিএআরসি, এবং এটার অবস্থানও আমাদের বিএআরসি যেটা, এটাও ফার্মগেট। ফার্মগেট হ্যাঁ, নতুন করে আবার শিক্ষক তো আবার নিবে। তবে তবে আপনার এবার থেকে লিখিত পদ্ধতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে প্রিলি হবে, তারপরে লিখিত হবে, তারপরে ভাইভা হবে। ঠিক আছে, হ্যাঁ, লিখিত পরীক্ষাও হবে। এটার সম্ভাবনাই বেশি, যদিও ফাইনাল হয় না এখনো, আমরা বলতে পারতেছি না, তবে এটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলো কিছুটা হলো বাস্তবায়ন শুরু হবে। তারপরে আসেন ব্রি, BRRI, ব্রি, এটা খুবই ইম্পর্টেন্ট। ব্রি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ ধান গবেষণা। রাইস রিসার্চ ইনস্টিটিউট মানে হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট। এবং এটা কোথায় আছে?
গাজীপুরে, গাজীপুর, জয়দেবপুর। লিখিত হলে কিছু পারবো না আসলে। লিখিত হলে পারবো না বলতে আপনাকে ওইভাবে প্রিপারেশন একটু প্রিপেয়ার হতে হবে। লিখিততে কি আসে সাধারণত, আপনি অন্যান্য জবের পরীক্ষাগুলো একটু খেয়াল করেন, লিখিততে সাধারণত ওরকম কঠিন তো কিছু আসে না। একটা ট্রান্সলেশন আসবে বাংলা থেকে ইংরেজি, একটা আসবে ইংরেজি থেকে বাংলা, 2-4টা ম্যাথ আসবে ডিটেলস লেখার জন্য। মনে করেন যে 4-5টা ম্যাথ দিল, 5 মার্ক করে 20-25 মার্কের ম্যাথ থাকলো, গণিত থাকবে, আপনাকে একটা রচনা লিখতে দিবে, এই জিনিসগুলোই তো আসে। হ্যাঁ ঠিক আছে, আপনার একটা রচনা লিখতে দিবে, আপনাকে মনে করেন একদম কারেন্ট ইস্যু নিয়ে একটা রচনা লিখতে দিবে। এইটার জন্য আপনাকে ওই একটু প্রিপেয়ার হতে হবে, একটু চোখ কান খোলা রেখে একটু একটু নিজে নিজে একটু বাসায় লেখার প্র্যাকটিসটা করতে হবে। গণিতটা ভালো পারতে হবে। ইংলিশের হচ্ছে বেসিক্যালি ওই ট্রান্সলেশন রিট্রান্সলেশন আসে, এরকম হতে পারে প্যাসেজ আকারে দিতে পারে, বা প্রাইমারিতে যদি কঠিন মনে হয় তাহলে লাইন বাই লাইন, মানে আমাদের লাইনের থাকে না সেন্টেন্সের ট্রান্সলেশন করা, এরকমও থাকতে পারে। এই জিনিসগুলো তো সাধারণত লিখিত পরীক্ষাতে থাকে। এইভাবে যদি একটু প্রিপারেশন নেন তাহলে তো হয়ে গেল। আসলে তেমন কঠিন কিছু না, আপনার জন্য যেটা কঠিন আরো যারা প্রাইমারিতে পরীক্ষা দিবে তাদের জন্যও কঠিন। তবে এটা স্বাভাবিক, এখন প্রাইমারিতে ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্টরাও পরীক্ষা দেয়। আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও কিন্তু প্রাইমারিতে পরীক্ষা দেয় এখন। তার মানে এখানে যারা আমরা নর্মাল অন্যান্য ইউনিভার্সিটি আছেন আপনারা, তাদের জন্য কিন্তু ফাইট করাটা একটু টাফ হবে, একটু আগে থেকে প্রিপেয়ার হতে হবে আপনাকে, ঠিক আছে? না হলে কিন্তু ওনাদের সাথে ইয়া করাটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। এবং পদ যেহেতু সীমিত থাকে, তার মানে ওইভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু আসতে হবে, ঠিক আছে? তবে অসম্ভব কিছু না, কারণ আপনারা দেখেছেন যে বিসিএস ও সাধারণত নর্মাল একটা কলেজ থেকেও ক্যাডার হয় এবং ভালো ক্যাডারও পায়, ঠিক আছে? আপনি এই যে আমাদের ইয়াতে কয়েকদিন আগে 2-3 দিন আগে আপনার আমাদের যে সহকারী জজের যে রেজাল্টটা দিল, সেখানে দেখা গেছে যে নর্মাল ইউনিভার্সিটির একেবারে প্রাইভেট ইউনিভার্সিটির সেখান থেকেও জজ সহকারী জজে নিয়োগ পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক। আপনার যদি প্রিপারেশন থাকে, আপনি যদি একটু মন দিয়ে একটু পড়াশোনা করেন, চোখ কান খোলা রেখে বেসিক গুলো যদি স্ট্রং করেন, বিশেষ করে বাংলাদেশের চাকরি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের চাকরি পাওয়ার মূল মন্ত্র হচ্ছে গণিত আর ইংলিশ। এই দুইটা সাবজেক্ট ভালো করে যদি আপনার ল্যাকিংস গুলো দূর করতে পারেন, চাকরি আপনাকে খুঁজবে, আপনার চাকরি খুঁজতে হবে না, আপনি চাকরি পেয়েই যাবেন। পরীক্ষা দিতে থাকবেন, 10টা পরীক্ষা দিবেন, একটা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে ল্যাকিংস গুলো খুঁজতে হবে। এইসব সাধারণ জ্ঞান আপনি বাসায় বসেও পড়তে পারবেন, আপনি 3 মাস 4 মাস পড়লে এমনি আপনার হয়ে যাবে, এগুলা এগুলো কঠিন কিছুই না। কিন্তু আপনাকে যেটাতে সময় দিতে হবে সেটা হচ্ছে গণিত আর ম্যাথ। সব জায়গায় আপনার যদি গণিত ম্যাথ যদি ভালো করতে পারেন, সব জায়গায় চাকরি হবে আপনার, গণিত আর ইংরেজি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আসেন এরপরে দেখি আমরা রাইস রিসার্চ ইনস্টিটিউট দেখলাম, এটা হচ্ছে ব্রি, আরেকটা আছে BARI, বাড়ি, BA বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটাকে লিখে দিয়েছিলাম বাড়ি, BARI বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা কাউন্সিল না, ইনস্টিটিউট। এই ব্রি আর বাড়ি দুইটাই কিন্তু আমাদের গাজীপুরে, ঠিক আছে? এটাও হচ্ছে গাজীপুর। মনে রাখবেন আমাদের চার্টের পরে ওই যে বিভিন্ন ফসলের উন্নত জাত, ওই চার্টের পরে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা কৃষি থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আর 2-1টা খালি লিখে দেব আমরা, যেমন একটা আছে পাট গবেষণা, BJRI বাংলাদেশ, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি জুট,
রিসার্চ রিসার্চ ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট যেটা মানিক মিয়া এভিনিউ ঢাকা। এভিনিউ ঢাকা, ঠিক আছে। রাইস জুট রিসার্চ ইনস্টিটিউট যেটা, আর সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট যেটা বিএসআরআই। সুগার ক্রপ বললেই এটা সাধারণত ঈশ্বরদী হবে, বিএসআরআই বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ, কোনটা? মানিক মিয়া এভিনিউ, আমি সংক্ষেপে লিখে দিয়েছিলাম, মানিক মিয়া এভিনিউ ঢাকা। সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, এবং এটা হচ্ছে আমাদের ঈশ্বরদী পাবনা, ঈশ্বরদী পাবনা সুগার ক্রপ। আর সর্বশেষ আরেকটা লিখে দেবো, সেটা হচ্ছে বিনা, এটাও পরীক্ষা আসে, বিনা। বিনা বিনা যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। কৃষি পরমাণু, যেহেতু নিউক্লিয়ার এগ্রিকালচার বিনা, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার কাজ এখন বর্তমানে সবচেয়ে বেশি। আমাদের যত হাইব্রিড জিনিস বাজারে বের হচ্ছে সব গবেষণা হচ্ছে ওনাদের। কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে কৃষি পরমাণু, এই যে নিউক্লিয়ার মানে হচ্ছে পরমাণু গবেষণা ইনস্টিটিউট। এবং এটা হচ্ছে আমাদের ময়মনসিংহে, অবস্থান হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বিনা। তো এই ছিল মোটামুটি আমাদের কৃষি সম্পর্কিত। আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ধানের বা বিভিন্ন ফসলের যে উন্নত জাতের যে চার্টটা আছে, আমরা সেটা হচ্ছে প্রথমে দেখার চেষ্টা করেছি, অর্থাৎ ওই চার্টটা থেকে সাধারণত প্রশ্ন বেশি আসে। সাধারণত আপনার ওইটাকে একটু জোর দিবেন, বিশেষ করে ছোটখাটো পরীক্ষায় ওই শুধুমাত্র ওই চার্টটা ভালো করে দেখবেন, আর লাস্টের এই অংশটা দেখবেন, কারণ এগুলা থেকে ওই ফুল মিনিংটা আসবে লিখিতর ক্ষেত্রে। আর এমসিকিউর ক্ষেত্রে যদি দেয় অবস্থানটা কোথায়, এটা পরীক্ষা আসে। ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়, মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায়, তারপরে হচ্ছে ডাল গবেষণা ইনস্টিটিউট কোথায়, ঠিক আছে, হরিণ প্রজনন কেন্দ্র কোথায়, এই জিনিসগুলো সাধারণত পরীক্ষা আসে, ঠিক আছে। তো এগুলা পড়লে ইনশাল্লাহ কৃষি থেকে আমাদের কভার হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা বাংলাদেশের শিল্প যেটা আছে, ওই শিল্প থেকে আমরা যে তথ্যগুলো আসে পরীক্ষা আসে, এবং শিল্প একটা বিশাল বড় একটা টপিকস। আপনারা চাইলে বাসায় পড়ে ফেলতে পারেন, যেহেতু আমাদের ইয়াতে দেওয়া আছে। আমাদের নেক্সট ক্লাসে আল্লাহ যদি সুযোগ দেয়, আল্লাহ যদি রিজিকে রাখে, তাহলে আবার আপনাদের সাথে ওই টপিকসটা নিয়ে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, আপনাদেরকেও ইনশাআল্লাহ।